আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় কমছে সংক্রমণ হার, একদিনে মৃত্যু 245, গণটিকা কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বঙ্গবন্ধুর আদর্শ মুছতে পারেনি ঘাতকদের বুলেট, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এবং বিশ্বের 30টি দেশে ছড়িয়েছে করোনার অতি সংক্রামক ধরন ল্যাম্ডা, বিপজ্জনক বলছেন গবেষকরা। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনার নমুনা পরীক্ষার বিপরীতে কমছে রোগী শনাক্তের হার, একদিনে শনাক্ত 11,463 জন। সংক্রমণের হার 24.28%, কিন্তু একই সময় মারা গেছে আরও 245 জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই 83 জনের মৃত্যু হয়েছে, এছাড়া চট্টগ্রাম বিভাগে 71 ও খুলনায় 25 জন মারা গেছে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 24.28%, মৃত্যু 1.68, সুস্থতা বেড়ে দাঁড়িয়েছে 89.36%। রাজধানীর 2 সিটিতে চলছে গণটিকা কার্যক্রম, তবে স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। টিকা নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। এই কার্যক্রম চলবে 12 আগস্ট পর্যন্ত। সবার টিকা নিশ্চিত করতে মাঠে রয়েছেন জনপ্রতিনিধিরা। জাতীয় পরিচয়পত্র ও অনলাইনে আবেদনপত্র সাথে আনলেই পাচ্ছেন টিকা। বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে টিকা। দীর্ঘ অপেক্ষার পরও টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। এবার শোকাবহ আগস্ট। ঘাতকের বুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণটাই শুধু নিতে পেরেছে, মুছে ফেলতে পারেনি তার আদর্শ। সোনার বাংলা গড়ার জাতির পিতার সেই আবৃত স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যদিও আজকের অবস্থানে আসার কাজটি সহজ ছিল না, দেশকে ফেরাতে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর দর্শনে। মেহেদী হাসানের রিপোর্ট। একটি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রায়, সবখানেই হানাদারদের ভয়াল থাবা। এমন পরিস্থিতিতে 1972 সালে অনেকটা শূন্য থেকেই সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকারখানা নতুন করে চালু, ভেঙে পড়া অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সংস্কার, জাতীয় সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার অর্থনৈতিক দর্শনে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশের অর্থনীতি। কিন্তু 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট থামিয়ে দেয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই প্রচেষ্টা। চলতে থাকে স্বাধীনতা বিরোধী চক্রের শাসন। 1981 সালে দেশে ফিরে পিতার স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরানোর সংগ্রাম শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে 96 সালের নির্বাচনে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। তবে দেশি বিদেশি নানা কূটকৌশলে তাকে পরের নির্বাচনে জিততে দেয়া হয়নি। 2008 সালে জাতীয় নির্বাচনে জনতার নিরঙ্কুশ রায়ে আবারও বিজয়ী হয় আওয়ামী লীগ। পরের দুটি নির্বাচন জিতে টানা 12 বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। রূপকল্প 20-21 দিন বদলের পালা, সেই দিন বদলের শুরু হয়েছিল 2009 তিনি যখন পুনরায় ক্ষমতায় আসেন। শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। 2008-09 অর্থ বছরে দেশের মোট জিডিপি যেখানে ছিল $91.6 বিলিয়ন, 2020-21 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে $330 বিলিয়ন। রেমিটেন্স $9.68 বিলিয়ন থেকে $24.77 বিলিয়ন। একইভাবে গত এক যুগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $7.47 বিলিয়ন থেকে $46 বিলিয়ন এবং মাথাপিছু গড় আয় $703 থেকে $2,227 উন্নীত হয়েছে। আর্থসামাজিক খাতেও গত 12 বছরে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। 2009 সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তখন চরম বিদ্যুৎ সংকটে দেশ।
উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৪,৯৪২ মেগাওয়াট, আর ৩২০০ থেকে ৩৩০০ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করত দৈনিক উৎপাদন। তবে মাত্র ১২ বছরে বদলে গেছে চিত্র। উৎপাদন ক্ষমতা এখন ২৫,২৩৫ মেগাওয়াট। ২০২৫ সাল নাগাদ যা ৩০,০০০ মেগাওয়াট ছাড়াবে। জাতীয় গ্রিডে যোগ হবে পারমাণবিক বিদ্যুৎ। এদিকে ২০০৯ সালে মাত্র ৪৭% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। ২০২১ সালে এসে তা ৯৯.৫% উন্নীত হয়েছে, অর্থাৎ প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। গত এক যুগে সামাজিক নানা সূচকে বাংলাদেশের অগ্রগতি বিশ্ব স্বীকৃত। কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার, গ্রামীণ জনপথে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সুপেয় পানি নিশ্চিত হয়েছে, কমিউনিটি হাসপাতাল থেকে সেবা পাচ্ছে মানুষ। আর এসব কারণে মাত্র ১২ বছরের ব্যবধানে ৬৬ বছর ৮ মাস থেকে দেশের মানুষের গড় আয়ু উন্নীত হয়েছে ৭২ বছর ৮ মাসে। এদিকে শেখ হাসিনার শাসনামলে কৃষিতেও বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়, তবে উৎপাদন বৃদ্ধির হারের দিক দিয়ে দ্বিতীয় স্থানে। আর ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় শীর্ষ ধান উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়নও এখন অনেকটাই দৃশ্যমান। প্রমত্তা পদ্মায় জেগেছে সেতু, ঢাকার বুকে মেট্রো রেল, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বাঁশখালী, রামপাল, পায়রায় বড় বড় বিদ্যুৎ প্ল্যান্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পগুলোর কাজ দ্রুত এগুচ্ছে। তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ। তাই লক্ষ্য পূরণে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নাম লেখানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। যে গতি থাকা দরকার, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে পরিকল্পনা থাকা দরকার, সেগুলো আমরা নিয়েছি। আগামী ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা অসাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলেই কেবল ডেল্টা প্ল্যান বাস্তবায়ন সম্ভব বলে মত বিশ্লেষকদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ফিরছি অন্যান্য খবরে। বিশ্বের ৩০টি বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক ধরন ল্যাম্পটা। ভ্যাকসিনেও টিকে থাকতে পারে এই ভ্যারিয়েন্টটি। বিশ্বের অধিকাংশ দেশে টিকাদান কার্যক্রম চললেও নতুন এই ধরন বিপজ্জনক বলছেন গবেষকরা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। করোনা ভাইরাসের নতুন এক ধরন নিয়ে আবার দেখা দিয়েছে আতঙ্ক। ডেল্টার পর গবেষকদের চিন্তায় ফেলে দেয়া করোনার এই ভ্যারিয়েন্টের নাম ল্যাম্বডা। গেল বছরের ডিসেম্বরে পেরুতে প্রথম করোনার এই ভ্যারিয়েন্টটি পাওয়া যায়। ধীরে ধীরে পৃথিবীর প্রায় ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ল্যাম্বডা। পেরুতে এ পর্যন্ত ৮১% বেশি ল্যাম্বডায় সংক্রমিত হওয়ার খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্য, স্পেন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে ল্যাম্বডার সন্ধান পাওয়া গেছে। ল্যাম্বডা যে ভ্যাকসিনকেও কাবু করে ফেলে তা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির ৪৪টি অঙ্গরাজ্যে এ পর্যন্ত ১,৩০০ জনে ল্যাম্বডার সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষকরা এই ধরনকে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক বলে উল্লেখ করেছেন। উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ল্যাম্বডা ধরনটি দীর্ঘদিন টিকে থাকতে পারে বলে জানা গেছে। অন্য যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় ল্যাম্বডা ছড়াতে পারে অনেক দ্রুত, পাশাপাশি অ্যান্টিবডির প্রাচীর ভাঙতেও অনেক বেশি সক্ষম। এদিকে ল্যাম্বডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে গবেষণা চলছে। তবে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের দাবি, এর বিরুদ্ধে স্পুটনিক ভি অন্য ধরনগুলোর মতোই সমান কাজ করে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে মেহমানখানা চালু করেছে একদল তরুণ। প্রতিদিন খাবার পাচ্ছেন ২৫০০ মানুষ। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। করোনার দুঃসময় শুরুর পরপরই রাজধানীতে চালু হয়েছে মেহমানখানা। একদল স্বেচ্ছাসেবী তরুণ গত ১.৫ বছর ধরে অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য একবেলার খাবারের জোগাড় করছেন। প্রতিদিন ২ থেকে ২৫০০ মানুষ আসছেন মেহমানখানায়। মহামারী কালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান এই স্বেচ্ছাসেবী তরুণদের। বিস্তারিত জানাচ্ছেন শাকির আর্য। রান্নার আয়োজনে ব্যস্ত সবাই। কেউ চাল ডাল ধুয়ে দিচ্ছেন, কেউ বা মাংস কাটছেন। মেহমানদের আসার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। চিত্রটি মেহমানখানার।
করোনাকালে প্রতিদিনই চলছে এই কর্মযজ্ঞ। আজকে চিকেন কাটতেছি, নেক্সট টাইমে খাবার দেওয়ার সময় খাবার সেল করি, তারপরে মনে করেন যে কোনো কাম থাকলে আমরা করি, মানে সেটা কোনো ভাগ করা নেই। স্বেচ্ছাসেবকদের অনেকেরই রান্নার অভিজ্ঞতা কখনোই ছিল না, তারপরও পরম যত্নে যে যা পারেন সেটাই করছেন মেহমানদের জন্য। যখন মানুষজন খেয়ে যখন বলে যে মামা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, খুব তৃপ্তি নিয়ে খাইছি, অনেক দিন পরে খাবার খাইলাম, তখন আনন্দে বুকটা ভরে যায়। বড় 4 হাঁড়িতে চাল ডাল আর মুরগি দিয়ে খিচুড়ি হবে। এক একটি হাঁড়ির খরচ 15,000 টাকা। পাশাপাশি মানুষের সেবা করা, এই কাজগুলো করতে ভালো লাগে, নিজের মানে আত্মতৃপ্তির জায়গাটা থেকে এই কাজগুলো করা। রান্না শেষে সারিবদ্ধভাবে প্লেটে খাবার পরিবেশন। সন্ধ্যা 6টা থেকে শুরু হয় খাবার পরিবেশনের কাজ, চলে রাত 10টা পর্যন্ত। রিকশাওয়ালা, দারোয়ান, ছিন্নমূল মানুষেরাই এখানকার অতিথি। আমার একটা নাতিন আছে প্রতিবন্ধী, বুঝছেন, মাদ্রাসা পড়ে 12-13 বছরে, কথা বুঝছেন। এটা লই আমি বাইরে হইনি, আমি নিজে হাত বাড়াই এটা চাই আমাকে খাওয়াই। 2020 সালে করোনা লকডাউন শুরুর পরেই মেহমানখানার যাত্রা শুরু। তারা তাদের জায়গা থেকে এক একটা করে মেহমানখানা বানাক, 64টা জেলায় মেহমানখানা থাক, মানুষ অন্তত না খেয়ে না মরুক, স্বাধীনোত্তর বাংলাদেশের এই গৌরবটা অন্তত থাক যে এই জাতি ভালোবাসতে জানে, এখানে কেউ না খেয়ে মরে না। সংবাদ মাধ্যমে মেহমানখানার গল্পটি উঠে আসার পর অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছেন, আর এভাবেই প্রতিদিনই মেহমানদারি করছে মেহমানখানা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি কিছু হাসপাতাল করোনা রোগীদের মানসম্পন্ন জরুরি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এমন একটি প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল। পর্যাপ্ত অক্সিজেন, আইসিইউ, সিসিইউ ও ভেন্টিলেশন সুবিধা রয়েছে হাসপাতালটিতে। কম খরচে মানসম্পন্ন চিকিৎসা পেয়ে খুশি রোগীরাও। মানিক শিকদারের রিপোর্ট। বেসরকারি খাতের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির সিএসআর এর অর্থে 2015 সালে যাত্রা শুরু করে এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল। প্রথম দিকে ডায়ালাইসিস সেন্টার হিসেবে কাজ করলেও পর্যায়ক্রমে এটিকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতালে রূপান্তরিত করা হয়। মহামারী করোনা মোকাবেলায় 2020 সালে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। পর্যাপ্ত অক্সিজেন, আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেশন সুবিধা রয়েছে এখানে। আমাদের কাছে কোভিড রোগীদের জন্য 980 সিরিজের লেটেস্ট মডেলের ভেন্টিলেটর আছে পর্যাপ্ত। এছাড়া আমাদের কোনো কোভিড রোগী যদি ডায়ালাইসিস লাগে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক বেডে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা আছে। হাই ফ্লো মেশিন, বাইপ্যাপ মেশিন, তারপর ব্লাড ওরাম মেশিন, তারপর আমাদের বেনভিউ আছে এখানে। রাজধানীর পান্থপথে গড়ে ওঠা এসআইবিএল ফাউন্ডেশনের হাসপাতালের সেবা, ব্যবস্থাপনা, ডাক্তার ও অন্যান্য কর্মীদের আন্তরিকতায় সন্তুষ্ট রোগী ও তাদের স্বজনরা। কোভিড পজিটিভ হয়েছেন, হঠাৎ শ্বাসকষ্ট হয়, আমরা দ্রুত এখানে নিয়ে আসি। তো আল্লাহর রহমতে আমি ভালো সেবা পাচ্ছি, কোনো প্রবলেম এখনো পাই নাই। আমাদের সাথে ব্যবহার, কথাবার্তা, আচরণ, ডাক্তারের তারপরে ট্রিটমেন্ট সবকিছু আল্লাহর রহমতে অনেক ভালো করেছেন। হাসপাতালের পরিচালক জানালেন, শুধুমাত্র সেবার মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি, তাই চিকিৎসা ব্যয় অনেক কম। সামাজিক যে দায়বদ্ধতা আছে সেটা থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছে। যেহেতু জনসেবামূলক প্রতিষ্ঠান এবং এটি স্বল্প খরচেই মূলত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। যারা কোভিড-19 আক্রান্ত হয়ে আমাদের এখানে আসছে তাদের জন্য বিশেষ চিকিৎসা সেবার আমরা বন্দোবস্ত করেছি। করোনা মোকাবেলায় সবাইকে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এই চিকিৎসকের। অবশ্যই আমরা তাদেরকে বলবো যে তারা যেন টিকা নিয়ে নেয়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। টাইগার পাস এলাকায় উড়াল সেতু নির্মাণ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর সাথে মুখোমুখি অবস্থানে সিটি কর্পোরেশন। সিডিএ বলছে এতে যানজট এড়িয়ে সহজে বিমানবন্দর যেতে পারবেন যাত্রীরা। তবে দৃষ্টিনন্দন পাহাড় অক্ষুণ্ণ রাখতে ফ্লাইওভারটি দেওয়ানহাট পর্যন্ত করার কথা বলছেন সিটি মেয়র। মেয়রের সাথে একমত নাগরিক সমাজও। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সিডিএর মহাপরিকল্পনায় টাইগার পাস এলাকায় উড়াল সড়ক নির্মাণের কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের অনুমোদন দেয়। এতে যানজট এড়িয়ে মূল শহর থেকে মাত্র 20 মিনিটে বিমানবন্দর যাতায়াত করা যাবে। কিন্তু টাইগার পাসের নান্দনিক সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কায় নাগরিক সমাজের একটি অংশ এবং সিটি মেয়র তাতে আপত্তি জানায়।
মেয়র চান দৃষ্টিনন্দন পাহাড় অক্ষুণ্ণ রাখতে ফ্লাইওভারের এক প্রান্ত দেওয়ানহাট পর্যন্ত নেওয়া হোক। দেওয়ানহাটের দক্ষিণ পার্শ্বে যদি এটা ল্যান্ডিং হয় তাহলে তো এই সৌন্দর্যটাও রক্ষা হলো, সিআরবিটাও রক্ষা হলো, আমবাগানের এই রোডের এই সৌন্দর্য রক্ষা হলো, টাইগার পাসও সৌন্দর্য রক্ষা হলো। সিডিএ বলছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী টাইগার পাস অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে আখতারুজ্জামান ফ্লাইওভারে সংযোগ দেওয়া হবে। ভবিষ্যতে যানজট এড়াতে বিকল্প সড়কের জন্য আশপাশে জায়গা না থাকায় উড়াল সড়ক করার মত দেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ কমিটি যেটা প্রতিবেদন দিয়েছে, চুয়েটের বিআরটিসি এবং সাবেক বুয়েটের প্রফেসর এবং এমআইএসটির প্রতিনিধিরা যেটা প্রতিবেদন দিয়েছে, এটা আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে সম্পৃক্ত করা ছাড়া এই চট্টগ্রাম শহরের ওই এলাকার যানজট কখনো নিরসন হবে না। আগামী বছর ডিসেম্বরের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা। টাইগার পাস নিয়ে জটিলতা না কাটলে প্রকল্প বাস্তবায়ন আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সিডিএর প্রকৌশলীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেষ ম্যাচটাও হারল অস্ট্রেলিয়া, 4-1 জয় দিয়ে টি-20 সিরিজ শেষ করল বাংলাদেশ। শেষ করছি এসএম সুলতানের জন্মদিনের খবর দিয়ে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের 97তম জন্মবার্ষিকী আজ। 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়া এলাকায় জন্মগ্রহণ করেন এসএম সুলতান। তার স্মরণে নড়াইলের স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, আর্ট কলেজ হলেও চিত্রা নদীর পাড়ে সুলতানঘাট নির্মাণ থমকে আছে। এছাড়া প্রায় 6 বছর ধরে সুলতানের বসতঘরেও কোনো সংস্কার হয়নি। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মাটি ও মানুষের চিত্রশিল্পী এসএম সুলতান, যার ক্যানভাস জুড়ে শ্রমজীবী মানুষের জয়গান, গ্রামীণ জনজীবনের শাশ্বত চিত্রায়ন। করোনা পরিস্থিতিতে গুণী এই শিল্পীর জন্মদিনে তার জন্মভূমে থাকছে না কোনো আয়োজন। সুলতান সংগ্রহশালায় নেই দর্শনার্থী, শিশু স্বর্গে নেই কলকাকুলি, বন্ধ চিত্রাঙ্কনের ক্লাস। এদিকে চিত্রা নদীর পাড়ে সুলতানঘাট নির্মাণ কাজ থমকে আছে। 2018 সালের জুনে কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা এখন বন্ধ। আর এসএম সুলতান জীবদ্দশায় যে ঘরটিতে বসবাস করতেন সেটির অবস্থাও করুণ। ঘরে সংরক্ষিত এসএম সুলতানের ব্যবহৃত খাটসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম। এখানে অনেক উন্নয়ন হয়েছে, কিছু উন্নয়ন এখনো অসমাপ্ত রয়েছে। সেই অসমাপ্ত উন্নয়নগুলো যাতে সরকার দ্রুত বাস্তবায়ন করে। এই নৌকাতে উনি বেঁচে থাকাকালীন শিশুদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সুলতানের নৌকা দেখতে খুব ভালো লাগে, আমরা খুব বেশি আসি। এখানে যে একটা চিড়িয়াখানা ছিল, ওই চিড়িয়াখানাটা যদি পুনরায় সরকার মহোদয় ফিরিয়ে দিত। আমার একটা আশা যে সুলতান সাহেবের এই সমস্ত কিছু যুগ যুগ ধরে মানুষের মধ্যেই বাইচে থাকুক। অন্যদিকে প্রতিষ্ঠার 10 বছর পর 2019 সালে এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় খুশি শিক্ষক কর্মচারী। নিজস্ব ক্যাম্পাসে চলছে একতলা ভবনের নির্মাণ কাজ। নড়াইলের জেলা প্রশাসক জানান, সুলতান সংগ্রহশালার ঘাট নির্মাণ সহ এলাকাটিকে পর্যটন বান্ধব করতে বড় পরিকল্পনা রয়েছে। এসএম সুলতান কমপ্লেক্সকে ঘিরে যে আধুনিকায়ন করা, এই যে শিল্পকর্মগুলো রেস্টোরেশন করা, এগুলো প্রিজার্ভেশন এবং অন্যান্য সায়েন্টিফিক ওয়েতে যা করা দরকার সেটি নিয়ে একটা ডিপিপি বা প্রজেক্ট হচ্ছে। 21 ও স্বাধীনতা পদক সহ দেশ বিদেশের নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই বিরল শিল্পী 1994 সালের 10 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনায় কমছে সংক্রমণ হার, একদিনে মৃত্যু 245, গণটিকা কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বঙ্গবন্ধুর আদর্শ মুছতে পারেনি ঘাতকদের বুলেট, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এবং বিশ্বের 30টি দেশে ছড়িয়েছে করোনার অতি সংক্রামক ধরন ল্যাম্ডা, বিপজ্জনক বলছেন গবেষকরা। ওয়েবসাইটে
এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।